দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। তিস্তা নিয়ে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। নেতা কর্মীর ঢল। দুর্নীতিবাজ বিএনপি সরকারের নামে গুজব ছড়াচ্ছে, বললেন ওবায়দুল কাদের। সিলেট অঞ্চলে পানিবন্দী ১০ লাখ মানুষ। সড়ক থেকে পানি নামলেও সুনামগঞ্জে এখনও তলিয়ে শহর গ্রাম। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু। ছাগলকাণ্ডের পর রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পত্তির খোঁজ। অভাব নেই বাড়ি, গাড়ি, প্লটে রয়েছে একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরি, ব্যাংকে শত কোটি টাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রবির সুপার নেটওয়ার্কে কথা চলবে সারা মাস। ১২৯ টাকায় ১৩০ মিনিট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, স্থানীয় বিকেল ৪টার কিছু পরে দিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করেছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এরপর সুসজ্জিত গাড়ি বহরে দিল্লি তাজ প্যালেস হোটেলে নিয়ে যাওয়া হয় সরকার প্রধান শেখ হাসিনাকে। এর আগে দুপুরে ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আজ সন্ধ্যায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও রাতেই বৈঠক হবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে। কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত। একই সঙ্গে নিজেদের অবস্থানও স্পষ্ট করতে পারে তিস্তার পানি বন্টন বিষয়ে, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে বিষয়ে জানব সুব্রত আচার্যের কাছে। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় ৭টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের মাদক ও মানব পাচার রোধ নিয়েও। ২ বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে ২০২২ সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী ৫ বছরের রূপরেখা। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। এই সফরের ভেতর দিয়ে আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি আরো সুদৃঢ় হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক ইস্যুতেই যে বিষয়গুলো অমীমাংসিত ছিল, সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাব। হাসিনা মোদির বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে। এক্ষেত্রে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে দলটি।
বিকেলে রাজধানীর রমনা থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত শোভাযাত্রা করে আওয়ামী লীগ। নানা রঙের প্লাকার্ডে বর্ণিল সাজেই শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। অতীত থেকে বর্তমান, স্বাধীনতা থেকে শুরু করে স্মার্ট বাংলাদেশ, পুরো যাত্রায় দলটির অবদান তুলে ধরা হয় শোভাযাত্রার ব্যানার আর প্লাকার্ডে। এর আগে রমনায় সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ কচু পাতার ওপর ভেসে থাকা পানি নয়। দুর্নীতিবাজ বিএনপি, সরকার, আওয়ামী লীগ, পুলিশ সবার বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ নয়, একটু টোকা লাগলেই পড়ে যাবে। এ বিষয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহবাগে রয়েছি। শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকে যে সড়কটি চলে গেছে সেই পর্যন্ত কিন্তু আসলে পুরো রাস্তাটি জুড়ে যে শোভাযাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এর আগে আধা ঘন্টা আগে এটি শুরু হয়েছে, অর্থাৎ বেলা 4:30টায় আসলে শোভাযাত্রাটি শুরু হয় রমনা এলাকা থেকে, এবং সেখান থেকে শোভাযাত্রাটি এই মুহূর্তে কিন্তু শাহবাগ পেরিয়ে, সায়েন্স ল্যাব পেরিয়ে ধানমন্ডি 32-এর দিকে কিন্তু আসলে শোভাযাত্রার মূল যে অংশ সেটি পৌঁছেছে, আমরা এমনটি কিন্তু খবর পেয়েছি। আপনাকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগের যে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই বার্ষিকী উপলক্ষে যে 10 দফা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারই কিন্তু অংশ হিসেবে আজকে যে র্যালি সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সেটি ছাড়াও আপনারা জানেন যে আগামী রোববার 23 তারিখে কিন্তু একটি জনসভা হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, এবং আজকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া যে রমনা এলাকা, সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষা যে রমনা, সেখান থেকে কিন্তু আসলে ধানমন্ডি 32-এর দিকে একটি র্যালি আধা ঘন্টা আগে এটি শুরু হয়েছে। এবং সেই র্যালিতে আমরা দেখছি যে লাল সবুজের আবহে আবৃত হয়ে কিন্তু আসলে এই র্যালিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অংশ নিয়েছে। এবং তারা বলছেন যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা তো বটেই, বাংলাদেশের যে জন্ম অর্থাৎ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠা, সেটিতে কিন্তু আসলে অন্যতম অবদান আছে বাংলাদেশ আওয়ামী লীগের। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য, জনগণের জন্য যা অবদান রেখেছে সেটি আসলে অন্য কোনো দলের পক্ষে সম্ভব হয়নি, এমনটি তারা বলেছেন। এবং তারা বলেছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণও তারা অবদান রাখবেন। এবং সেই যে কর্মসূচি বা সেই যে উদ্যোগ, সেই উদ্যোগের আলোকেই আজকের যে র্যালি সেটি আসলে এখন থেকে আধা ঘন্টা আগে শুরু হয়েছে। আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে এই র্যালিটি আসলে ঈদের পর হওয়ার পরও যে সংখ্যা ছিল, হয়তো সমর্থক কর্মী কম থাকবেন, কিন্তু সেটি কিন্তু হয়নি। তার দাবি অনুযায়ী যে আসলে ঢাকা আজকে উৎসবের নগরী, এবং তেমনটি কিন্তু আমরা দেখছি যে আসলে পিকআপ ট্রাক সহ অনেকগুলো যানবাহন কিন্তু আসলে এই র্যালিতে অংশ নিচ্ছে। এবং সেই জায়গা থেকে বলা চলে যে আজকের যে র্যালি, সেই র্যালিটি আসলে এখন থেকে আধা ঘন্টা আগে শুরু হয়েছে। র্যালির কিন্তু একটি অংশ ইতিমধ্যে ধানমন্ডিতে পৌঁছেছে, এবং শেষ যে অংশটি আমি আসলে ঠিক বলতে পারবো না যে শেষ কোথায়। এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে উৎসবের নগরী আজকে আওয়ামী লীগ সৃষ্টি করেছে, সে এরই ধারাবাহিকতা আসলে আগামী দিনগুলো আওয়ামী লীগ পাড়ি দেবে, এমনটা কিন্তু আওয়ামী লীগ বলছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর এখান থেকে। আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর শাহবাগে। প্রধানমন্ত্রী এবার দিল্লি থেকে খালি হাতে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের ভূমির উপর দিয়ে রেল লাইন নির্মাণের যে প্রত্যয় ঘোষণা করেছেন, দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না, জীবন থাকতেও সেটা গ্রহণ করতে দেওয়া হবে না। সরকার প্রধান নত জানু পররাষ্ট্র নীতি অবলম্বন করে যিনি আজকে ভারতে যাচ্ছেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না।
ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি। পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় 10 লাখ মানুষ। তলিয়ে আছে অনেক দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান। 5 দিন ধরে বন্ধ পর্যটন কেন্দ্রগুলো। হিমাদ্রি শেখর ভদ্র, আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ ও নওশাদ আহমেদ চৌধুরী। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে সিলেট নগরীর তালতলার অলিগলির অনেক এলাকায় এখনো হাঁটু পানি। ডুবে আছে বাসার নিচতলা ও দোকানপাট। সরকারি পরিষেবা প্রতিষ্ঠান, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স, সিলেট স্টেশন এখনো তলিয়ে আছে। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও অভিজাতে আবাসিক এলাকা শাহজালাল উপশহর থেকে পানি পুরোপুরি সরে যায়নি। আমাদের উপশহরের অধিকাংশ রোডই নিচতলা পানির নিচে। কমর পানি বাইঙ্গা হওয়ার লাগে কি করুন, আর পানি তো কমে না। শুক্রবার সকালে সুরমা নদী পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বন্যার হাত থেকে রক্ষায় সিলেটের সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের বৃষ্টি নদী খনন করা হবে। যে পরিমাণ পানিটা আসে সেই পানিটা ধারণ করার ক্ষমতা তৈরি করার জন্য যা যা করার দরকার, যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। সদর ও বিশ্বম্বরপুর উপজেলার ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে নিম্নাঞ্চলের মানুষ এখনো দুর্ভোগে আছে। বানের পানিতে গোলার ধান, হাঁস মুরগি ও আসবাবপত্র, পুকুরের মাছ, সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। লবার ব্রিজটা লিক হয়ে গেছে, এটা মানে নষ্ট হয়ে গেছে। এটা সরকারে বদলাইবার চেষ্টা যদি করে আর কইরা দেয় তাহলে আমাদের অনেক উপকার হইব। আমার ধান হচ্ছে ওই যে নিয়ে খাল ক্ষেত কাটতে পারছি না, কাটতে না তুলছি এদিকে দেওয়া দিকে যেন ছোঁয়া দেওয়া আছে, ফুটছা গলে যেতেছে। এরপরে আলোর টালোর যেটা খুঁজতে গেছে পানি। সবচেয়ে ক্ষতি হয়েছে স্কুল মাদ্রাসা ছাত্রছাত্রী যাইতে না, এই যে রাস্তাঘাট ভাঙ্গা। রান্নাঘরে পানি অনেক চুলামুলা তো নিচে গই ভাঙ্গা, তো পানি বলে তো আমরা কষ্ট। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বাসিন্দারা। ঘর মেরামত এখন নতুন চ্যালেঞ্জ। ঘর থেকে পানি নামলেও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওর ও নদী তীরবর্তী বাসিন্দাদের। চকির উপরে 100 কিলো ভাড়া থেকে তুলে দেখা যাবে। চলে গেছে তো পানি আস্তে আস্তে কম যাও, বাড়ি ঘর লইছে আস্তে আস্তে ঘর তো ঠিক করা লাগবে। দেবে ভাঙ্গে আমার সারা লিয়ে গেছি, একটা করে ফালা টালা পুঁচু রয়েছে। ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান আছে, দেখে না। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের অলিগলি এবং প্রায় সবকটি ইউনিয়ন তলিয়ে আছে। কুলাউড়া উপজেলা পরিষদ কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরের ভবনের নিচতলা ডুবে আছে। গত সোমবার থেকে পানি তলে, আমরা বাসা বাড়ি সব পানির তলে। গরু দুয়ারে পানির কারণে তো আমরা কোনো বছর করতাম পারি আর না। অন্যদিকে হবিগঞ্জে নদ নদীর পানি কমতে শুরু করায় অনেক বাড়িঘর থেকে নেমে গেছে পানি। ইকরামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি জানবো তার কাছে। দর্শক, সারাদিনই আসলে আমরা ঘুরে ঘুরে সুনামগঞ্জের 12টি উপজেলার এই দুর্ভোগে থাকা প্রায় 6 লাখের বেশি মানুষের কথাই বলছিলাম এবং যে কয়েকটি উপজেলা ঘুরে দেখেছি এর মধ্যে কিন্তু সদর উপজেলার নিম্নাঞ্চলেও আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, বিশেষ করে গেল কয়েকটি বুলেটিনে। এই মুহূর্তে আমরা এসেছি শান্তিগঞ্জ উপজেলায় এবং শান্তিগঞ্জ উপজেলার যেসব নিম্নাঞ্চলের ঘরগুলো রয়েছে এখনো কিন্তু পানিবন্দী জীবনযাপন করছেন এখানকার যেসব মানুষজন রয়েছেন। আপনারা হয়তো ছবিতে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে যে গ্রামটি রয়েছে এই গ্রামটির নাম হচ্ছে রব্বানীনগর। শান্তিগঞ্জ উপজেলা থেকে এটি হাওর তীরবর্তী হওয়ায়, অর্থাৎ এই হাওর, আমরা যে হাওরে রয়েছি এটি হচ্ছে দেখার হাওর এবং এই দেখার হাওরে তীরবর্তী হওয়াতে দেখার হাওর তীরবর্তী এই গ্রামটি কিন্তু এখনো কানায় কানায় ডুবে আছে। প্রত্যেকটি ঘর থেকে মানুষজন বেরোতে পারছেন না এবং যদি তারা বের হচ্ছেন তাহলে প্রত্যেকের যে নৌকা রয়েছে সেই নৌকা যুগে তারা যাতায়াত করছেন তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন ছাড়তে। এবং পাশাপাশি বলবো যে এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং এখানে বিশুদ্ধ পানির প্রবল সংকট দেখা দিয়েছে। যদিও আসলে সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি পর্যায় থেকে প্রচার অভিযান চলছে এবং যারাই আসলে এই এলাকাগুলোতে দু একটি আশ্রয়কেন্দ্রে গিয়েছেন, বিশেষ করে বলা যায় যে ঘরগুলো রয়েছে যেগুলোতে বেশি পানি রয়েছে সেগুলো থেকে মানুষজন আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং যেগুলোতে এখনো কিছুটা পানি কম রয়েছে সেখানে মাচাং বেঁধে আমরা দেখেছি দু একজনকে, তারা এখনো ঘরে অবস্থান করছেন। বিশেষ করে ঘরের একটি
মায়া রয়েছে, এতদিনের একটি সংসার, এই গোছানো সংসার থেকে পরিপাটি যে প্রতিদিনকার যে নিত্য চলাচল এই বাড়িতে, সেই বাড়িটি ফেলে অনেকে যেতে যাচ্ছেন না। এবং পাশাপাশি এখানে অনেকের গবাদি পশু রয়েছে, গবাদি পশুর সঙ্গে তাদের যে বসবাস, হয়তো এখান থেকে তারা আশ্রয় কেন্দ্রে গেলে গবাদি পশুর যে খাবার দাবারের বিষয়টি রয়েছে। আপনারা জানেন যে বন্যাকালীন সময়ে হয়তো যে গবাদি পশুর যে গোখাদ্যের সংকট হয়, সেই সংকটে যেটুকু পারা যায় গাছের পাতা সহ যেগুলো আসলে পশুর জন্য রাখা হয়েছে, সেগুলো তারা বাসায় থেকে এই পশুগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জে। ছাগলকাণ্ডে ছেলে ভাইরালের পর জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকার তথ্য। তার অবৈধ সম্পদের খোঁজে এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থাও মাঠে নেমেছে। আলোচনার কেন্দ্রে এখন 15 লাখ টাকার ছাগল এবং সেই ছাগল ক্রেতার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগলের হিসেব নিকেশ ছাপিয়ে এখন আলোচনা চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে। পুবাইলের খিলগাঁও মৌজায় 55 বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। এই রিসোর্টে 100 টাকার টিকিট কেটে যে কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারেন। নাটক, সিনেমার শুটিং এর জন্য ভাড়া দেওয়ার বাইরেও এখানে রয়েছে অবকাশ যাপনের সুযোগ। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। অভিযোগ রয়েছে এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের 1-200 লোক লয়ে আসা এটা আবার জোর করে দখল করছে। তার তো অনেক টাকা পয়সাওয়ালা লোক, বিভিন্ন মানুষের কাছে পয়সাওয়ালা লোক, আমরা তো আর সাথে কোলাইতে পারি না। এই পাশে নেওয়ার কথা, ওই পাশে না নেওয়া, টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটা ব্লক করে নিচ্ছে। এখন টাকা দেওয়ার কথা দেখা গেছে 1 লোকের 100 টাকা, সে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে এইভাবে দামাচাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিচ্ছে, অনেকের টাকা দেয় না। ময়মনসিংহের ভালুকা থানার সিড স্টোর এলাকার পাশেই প্রায় 300 বিঘা জমির উপর মতিউর রহমানের গ্লোবাল জুতা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির চেয়ারম্যান তিনি নিজেই। বিভিন্ন দেশে রপ্তানি হয় এই ফ্যাক্টরির জুতা। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার 7 তলায় বাসার 2য় তলায় বসবাস করেন মতিউর রহমান। অভিযোগ রয়েছে এই এলাকায় মতিউর রহমান, তার স্ত্রী, পরিবারের সদস্য ও বিভিন্ন আত্মীয় স্বজন নামে রয়েছে একাধিক প্লট। গাজীপুর সদর, রাজধানীর খিলগাঁও, সাভার থানার বিলামালিয়া মৌজায় তার জমির খোঁজ মিলেছে। মতিউর পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলোর দাম কোটি টাকার উপর। এর বাইরেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার শত কোটি টাকার তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এসব বিষয় নিয়ে কথা বলতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে জাতির পিতা ও তার পরিবারের সদস্য সহ 15 আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, JCO ও অন্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। তিস্তা নিয়ে অবস্থানে স্পষ্ট করতে পারে ভারত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতা কর্মীর ঢল। দুর্নীতিবাজ বিএনপি সরকারের নামে গুজব ছড়াচ্ছে বললেন ওবায়দুল কাদের। এবং সিলেট অঞ্চলে পানিবন্দী 10 লাখ মানুষ। সড়ক থেকে পানি নামলেও সুনামগঞ্জে এখনো তলিয়ে শহর গ্রাম। কক্সবাজারের পাহাড় ধসে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু।